নমস্কার, আমি উৎসব নিয়োগী। আজকে আমরা নবম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের এনসিইআরটি বইয়ের ৮ নম্বর চ্যাপ্টার তথা গতি অর্থাৎ মোশন সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। তো গতি বা মোশন এই চ্যাপ্টারটা পড়ে আমাদের লাভ কী? তোমরা নবম শ্রেণীতে যে যে চ্যাপ্টারগুলি পড়বে সেই সবগুলি চ্যাপ্টার তোমাদের পরবর্তী ক্লাসগুলিতে অর্থাৎ একাদশ শ্রেণীতে এবং পরবর্তী হায়ার স্টাডিজে তোমাদের বিল্ডিং ব্লক হিসাবে কাজ করবে। কেমনটা? যেমন ধরো একটা বাড়ি বানাতে যেমন ইট লাগে, তো এই ইটগুলি তো ক্ষুদ্র ক্ষুদ্র একক, ক্ষুদ্র ক্ষুদ্র ইট মিলে একটা বৃহৎ আকারের বাড়ি তৈরি হয়। তো তোমরা ক্লাস 9-10-এ যে চ্যাপ্টারগুলি পড়বে ফিজিক্সে না, মূলত সব সব সাবজেক্টেই যে চ্যাপ্টারগুলি পড়বে সেগুলি তোমাদের একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে এবং পরবর্তী হায়ার স্টাডিতে তোমাদের কনসেপ্টের বিল্ডিং ব্লক হয়ে দাঁড়াবে। অর্থাৎ কনসেপ্ট এখান থেকে ক্লাস 9 এবং ক্লাস 10 থেকেই তোমাদের বোঝা শুরু হবে। সেম কনসেপ্টেই তোমরা একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীতে গিয়ে আরও উচ্চ পর্যায়ের পড়াশোনা করবে, ঠিক আছে? তো চ্যাপ্টারের নাম হলো গতি অর্থাৎ মোশন। তো গতি জিনিসটা আসলে কি? গতি জিনিসটা হলো কোনো বস্তু যদি তার পারিপার্শ্বিক বস্তুর সাপেক্ষে সময়ের সঙ্গে স্থান পরিবর্তন করে তখন বলা হয় বস্তুটি গতিশীল আছে, ঠিক আছে? এই বস্তুর এই ধর্মটিকে কি বলে? এই বস্তুর এই অবস্থাটিকে তখন বলা হয় গতি। সেমভাবে কোনো বস্তু যদি তার পারিপার্শ্বিক অন্যান্য বস্তুর সাপেক্ষে সময়ের সঙ্গে স্থান পরিবর্তন না করে তখন বলা হয় বস্তুটি স্থির অবস্থায় আছে এবং বস্তুর এই অবস্থাকে বলা হয় স্থিতি। তো আমরা প্রথম চিত্রে দেখতে পাচ্ছি এখানে একটা গাড়ি সামনের দিকে আসছে, পেছনে একটা বড় বিল্ডিং আছে, সাইডে রাস্তার সাইডে গাছপালা আছে। তো কি দেখা যাচ্ছে? যত সময় যাচ্ছে গাড়িটা সামনের দিকে আসছে, কিন্তু গাছপালাগুলি স্থির এক জায়গায় দাঁড়িয়ে আছে, ঠিক আছে? তো এটা দেখে গাছপালাগুলির রেসপেক্টে আমরা দেখে, গাছপালা এবং বিল্ডিংয়ের রেসপেক্টে আমরা দেখে বলতে পারছি যে গাড়িটা সামনের দিকে আসছে, অর্থাৎ গাড়িটা গতিশীল অবস্থায় আছে। কিন্তু এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি গাছটাও স্থির আছে এবং সময়ের সঙ্গে ঘরটাও স্থান পরিবর্তন করছে না। স্বাভাবিক, ঘর বাড়ি তো স্থান পরিবর্তন করে না, তো ঘরটা নিজের জায়গায় ঠিক আছে। অর্থাৎ কি, গাছটার রেসপেক্টে ঘরটা স্থিতিশীল অবস্থায় আছে, অর্থাৎ স্থির অবস্থায় আছে। তো আমরা সংজ্ঞায় কি পড়লাম? কোনো বস্তু অন্য কোনো বস্তুর সাপেক্ষে সময়ের সঙ্গে স্থান পরিবর্তন করলে তখন তাকে বলা হয় গতি, আর অন্য কোনো বস্তুর সাপেক্ষে সময়ের সঙ্গে স্থান পরিবর্তন না করলে তখন তাকে বলা হয় স্থিতি। তো ফিজিক্সে কোনো শব্দই এক্সট্রা ব্যবহার করা হয় না। যেমন শব্দটা আমরা বললাম যে অন্য কোনো বস্তুর সাপেক্ষে, এটা তো এমন না যে বড় সংজ্ঞা লিখলে বেশি নাম্বার পাওয়া যাবে। তো অন্য কোনো বস্তুর সাপেক্ষে কেন বলা হলো? অন্য কোনো বস্তুর সাপেক্ষে বলা হলো এই কারণে, ধরো তোমাকে কেউ জিজ্ঞেস করলো তোমার স্কুল কোথায়, তুমি তাকে কি উত্তর দিতে পারবে? সম্ভাব্য তোমার উত্তর হবে আমার বাড়ির পূর্ব দিকে 500 মিটার দূরে, ঠিক আছে? এমন টাইপের কিছু একটা উত্তর হবে তোমার, যে আমার বাড়ির অমুক দিকে এত কিলোমিটার বা এত মিটার দূরে আমার স্কুল, ঠিক আছে? তো তোমার স্কুলটাকে ডিনোট করার জন্য তোমাকে প্রথম কি ডিনোট করতে হয়েছে? তোমার বাড়িটাকে ডিনোট করতে হয়েছে। তোমার বাড়ি যতক্ষণ তুমি বলছো না যে আমার বাড়ি থেকে এত মিটার বা এত কিলোমিটার দূরে, ততক্ষণ পর্যন্ত কিন্তু বোঝা যাবে না যে স্কুলটা আসলে এক্স্যাক্টলি কোথায় আছে। ধরো তোমাকে কেউ জিজ্ঞেস করলো তোমার স্কুল কোথায়, তুমি বললে আমার স্কুল 500 মিটার দূরে। তো যে জিজ্ঞেস করলো সে কি বলবে? তার প্রথম প্রশ্ন অবশ্যই হবে যে কোথা থেকে 500 মিটার দূরে। তো সেটা বোঝানোর জন্যই তোমাকে বলতে হবে আমার বাড়ি থেকে আমার স্কুল 500 মিটার দূরে। এই যে বাড়িটা এখানে ব্যবহার করা হয়েছে সেটাই অন্য আরেকটা বস্তু, যে কোনো বস্তুর অবস্থান বা গতীয় অবস্থান নির্দেশ করার জন্য আমাদের অন্য আরেকটি বস্তুর সাহায্য নিতে হয়। এখানে আমরা কার সাহায্য নিয়েছি? স্কুলের অবস্থান নির্দেশ করার জন্য আমরা এখানে আমাদের বাড়ির সাহায্য নিয়েছি। অন্য কোনো বস্তুর সাহায্য ছাড়া আমরা কোনো বস্তুর অবস্থান বা গতীয় ধর্ম ব্যাখ্যা করতে পারি না। তাই এখানে সংজ্ঞায় বলা হয়েছে অন্য কোনো বস্তুর সাপেক্ষে। যেমন ধরো এখানে একজন বাইসাইকেল চালাচ্ছে, ঠিক আছে? তো যে বাইসাইকেল চালাচ্ছে তার সাপেক্ষে সে কি দেখবে? পেছনে যে বিল্ডিংগুলি আছে ওগুলি
ক্রমাগত পেছনের দিকে সরে যাচ্ছে, ঠিক আছে। আসলে কি বিল্ডিংগুলি পেছনের দিকে সরছে? না, সরছে না, কিন্তু সে দেখবে যে বিল্ডিংগুলি পেছনের দিকে চলে যাচ্ছে। আর ওই বিল্ডিংগুলি থেকে যদি কেউ একজন দেখে, তাহলে সে কি দেখবে? সে দেখবে হলো যে বাইসাইকেলটা চালাচ্ছে সে ক্রমাগত সামনের দিকে যাচ্ছে। অর্থাৎ দুইজনের পয়েন্ট অফ ভিউতে দুইজন দুই রকম ঘটনা দেখছে। বাইসাইকেল চালক দেখছে যে বিল্ডিংগুলি পেছনের দিকে যাচ্ছে, আর বিল্ডিংয়ে থাকা মানুষ দেখছে যে বাইসাইকেল সামনের দিকে যাচ্ছে। অর্থাৎ কি, পুরো ঘটনাটাই কোথা থেকে দেখা হচ্ছে, অর্থাৎ অন্য আরেকটা বস্তুর উপর নির্ভর করবে, ঠিক আছে। যেমন বিল্ডিংগুলি সাপেক্ষে সে গতিশীল, আর ওর সাপেক্ষে বিল্ডিংগুলি গতিশীল, ঠিক আছে। সেকেন্ড ছবিতে আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো গাড়ি আছে। আমরা দেখতে পাচ্ছি দুটো গাড়ি গতিশীল, কিন্তু দুটো গাড়ি কি করছে? সমবেগে গতিশীল। তো সমবেগে গতির ক্ষেত্রে কি, এই গাড়িটার ব্যাগ যেই, এই গাড়িটার ব্যাগও সেম, ঠিক আছে। তো এই গাড়ির চালক যদি জানলা দিয়ে দেখে, দেখবে যে এই গাড়িটা স্থির আছে। এই গাড়ির চালক জানলা দিয়ে দেখলে দেখবে এই গাড়িটা স্থির আছে। কারণ কি, এই গাড়িটার রেসপেক্টে এই গাড়ির চালক তো এই গাড়িটার ভেতরের অংশ দেখবে, দেখবে যে ভেতরের অংশ তো সব স্থিরই দেখাবে, তো ভেতরের অংশের সাপেক্ষে এই গাড়িটাও স্থির দেখাবে, এবং এই গাড়ির ভেতরের অংশের সাপেক্ষে এই গাড়িটাও স্থির দেখাবে। অর্থাৎ কি, এই চালক দেখবে এই গাড়ি স্থির, এই চালক দেখবে এই গাড়ি স্থির। আসলে বাস্তবে কোনোটাই আমরা দেখছি স্থির না, ঠিক আছে। দুটোটাই আমরা দেখছি গাড়ি চলছে। তাই এই উদাহরণটা দেওয়া হলো যে গতি বা স্থিতি বোঝানোর জন্য আমরা কোন বস্তুর রেসপেক্ট নিচ্ছি, অর্থাৎ কোন বস্তু সাপেক্ষে গতি বা স্থিতি ব্যাখ্যা করছি তা খুব গুরুত্বপূর্ণ। অন্য বস্তু সাপেক্ষে যদি আমরা ব্যাখ্যাটা করি, তাহলে আমরা এই যে গতি বা স্থিতির ব্যাখ্যা করতে পারবো। কোনো বস্তু সাপেক্ষ ছাড়া আমরা কোনো গতি বা স্থিতির ব্যাখ্যা দিতে পারবো না, ঠিক আছে। এতক্ষণ আমরা পড়লাম যে এই বস্তু সাপেক্ষে এই বস্তু স্থির, ওই বস্তু সাপেক্ষে ওই বস্তু গতিশীল। কিন্তু এখন যদি আমি বলি মহাবিশ্বে স্থিতি গতি সবই আপেক্ষিক, পরম স্থিতি বা পরম গতি বলতে কিছুই নেই, তাহলে ব্যাপারটা অনেকটাই কনফিউজিং হয়ে যাবে, ঠিক না? এটা বোঝার জন্য আমরা এই চিত্রে চলে যাই, ঠিক আছে। আমরা এখানে কি দেখছি? গাছটা স্থির আছে, গাছটার রেসপেক্টে ঘরটাও স্থির আছে, ঠিক আছে। তো আমরা বলতে পারি গাছটা স্থির আছে, এটা দেখেই আমরা বলছি যে ঘরটা স্থির আছে। আমরা দেখছি যে গাছটা স্থির, ঠিক আছে। কিন্তু আসলে কি গাছটা স্থির? না। গাছটা কোথায় আছে? গাছটা পৃথিবীতে আছে। আর আমরা কি জানি, পৃথিবী সূর্যের চারিদিকে অনবরত প্রদক্ষিণ করে। এই আমরা দেখতে পাচ্ছি পৃথিবী সূর্যের চারিদিকে অনবরত প্রদক্ষিণ করছে। এর মানে কি, গাছটা যেহেতু পৃথিবীর পৃষ্ঠের উপর আছে, তো গাছটাও তো পৃথিবীর সঙ্গে সঙ্গে সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করবে, ঠিক আছে। তো এক্ষেত্রে আমরা গাছটাকে স্থির বলতে পারবো না, গাছটাও অনবরত কি হচ্ছে? মুভমেন্ট করছে, তাই গাছটাও গতি অবস্থায় আছে, ঠিক আছে। তাহলে আমরা স্থির কাকে ধরবো? আচ্ছা, আমরা ধরে নিলাম এবার সূর্য স্থির, ঠিক আছে। যদি সূর্য থেকে কোনো বস্তু দেখে, হ্যাঁ, তাহলে কোনো ব্যক্তি দেখে, তাহলে দেখবে পৃথিবীতে থাকা এই গাছটা মুভমেন্ট করছে পৃথিবীর সঙ্গে সঙ্গে, ঠিক আছে। কিন্তু সূর্যতে তো বাস্তবে কেউ যাওয়া সম্ভব নয়, জাস্ট কথার কথা বললাম যে কেউ যদি দেখে তাহলে দেখবে এটা মুভমেন্ট করছে। কিন্তু আদেও কি সূর্য স্থির? না, সূর্যও স্থির নয়। সূর্য সম্পূর্ণ সোলার সিস্টেম নিয়ে অনবরত গতিশীল। শুধু সূর্যই নয়, মহাবিশ্বের সমস্ত বস্তু মহাবিশ্বে সর্বদা ধাবমান অবস্থায় থাকে, কোনো কিছুই স্থির না, ঠিক আছে। তো আমরা স্থিতির সংজ্ঞা কি পড়েছি? স্থিতির সংজ্ঞা হলে আমাদের অন্য আরেকটা বস্তুর রেসপেক্ট লাগবে। ধরো অন্য আরেকটা স্থির বস্তু লাগবে আমাদের, তাহলে আমরা বলতে পারবো যে এই স্থির বস্তুর সাপেক্ষে আমরা দেখছি এটা সময় সাপেক্ষে কোনো অবস্থান পরিবর্তন করছে না, তাই এটাও স্থির। কিন্তু আমাদের কাছে তো কোনো স্থিতিশীল বস্তুই নেই মহাবিশ্বে, তো আমরা কিভাবে বলবো যে অন্য বস্তু ওর সাপেক্ষে অন্য বস্তু স্থির আছে না গতিশীল আছে? তো আমরা বলতে পারবো না যে কোনো বস্তু কি আসলে স্থিতিতে আছে নাকি গতিতে আছে, ঠিক আছে। তো যেহেতু আমাদের কাছে পরম স্থিতিশীল কোনো বস্তু নেই, অর্থাৎ সবই আমরা দেখলাম ধাবমান, কোনো স্থিতিশীল বস্তু আমাদের কাছে নেই, তাহলে আমরা গতির সংজ্ঞায় কী পড়েছি? গতির সংজ্ঞায় পড়েছি কোনো বস্তুর সাপেক্ষে অন্য বস্তু যদি সময়ের সঙ্গে স্থান পরিবর্তন করে। তো আমাদের কাছে তো কোনো স্থিতিশীল বস্তুই নেই, যেহেতু আমাদের কাছে কোনো স্থিতিশীল বস্তুই নেই, তা আমরা বুঝবো কোনো বস্তু অন্য বস্তুর সাপেক্ষে
সময়ের সঙ্গে কি স্থান পরিবর্তন আদৌ করছে নাকি করছে না, তাহলে আমরা বলতে পারি না এটাও যে কোনো পরম গতিশীল বস্তু কি আছে, আসলে কি গতিশীল ওরা নাকি আসলে স্থিতিশীল। বিষয়টা অনেক কনফিউজিং লাগবে, তাই না? তাই আমরা বলতে পারি যে পরম স্থিতিশীল এবং পরম গতিশীল বস্তু বলতে আসলে কিছুই নেই। স্থিতি এবং গতি যা আছে সব কিছুই আপেক্ষিক, এবং স্থিতিগতি ব্যাখ্যা করার জন্য আমাদের পারিপার্শ্বে যে অন্যান্য বস্তু আছে সেগুলির সাহায্য নিয়েই আমরা সাধারণত স্থিতি এবং গতিকে ব্যাখ্যা করে থাকি। ঠিক আছে, তারপর আসা যাক নির্দেশতন্ত্রে। তো নির্দেশতন্ত্র এটা আবার কি? এটা কি কোনো তন্ত্র মন্ত্র? এখানে কি কোনো ফিজিক্সে কি কোনো তান্ত্রিক চলে এলো আবার হঠাৎ করে? নিউটন আইনস্টাইন ওরা কি আসলে তান্ত্রিক? না না, এমন ভাবার কোনো দরকার নেই। নির্দেশতন্ত্র হলো কোনো বস্তু বা বস্তু সমষ্টি যার দ্বারা অন্য বস্তুর গতি ও ধর্ম ব্যাখ্যা করা যায়। তন্ত্র শব্দের দ্বারা এখানে বস্তু সমষ্টিকে ব্যাখ্যা করা হয়। ধরো কেমন, এখানে মানুষগুলি দাঁড়িয়ে আছে, ঠিক আছে, এখানে পেছনে অনেক বিল্ডিং আছে আমরা দেখছি, এটাকে যদি আমরা বস্তু সমষ্টি বা তন্ত্র ধরি একটা, তো এই বস্তুর সাপেক্ষে আমরা দেখতে পাচ্ছি যে ট্রেনটা সামনের দিকে গতিশীল হচ্ছে, ঠিক আছে। অর্থাৎ কি, ট্রেনের গতি ব্যাখ্যা করার জন্য আমাদের এই পেছনের বিল্ডিংটার সাহায্য নিতে হচ্ছে। পেছনের বিল্ডিং না থাকলে আমরা বলতে পারতাম না যে ট্রেনটা আসলে কি আদৌ গতিশীল নাকি স্থিতিশীল, ঠিক আছে। এই যে পেছনের বিল্ডিংটা যার সাপেক্ষে আমরা এই ট্রেনটার গতীয় ধর্ম, অর্থাৎ এটা কি গতিশীল আছে নাকি স্থিতিশীল আছে তা ব্যাখ্যা করেছি, সেই পেছনের বিল্ডিংটাকেই নির্দেশতন্ত্র বলা হয়। অর্থাৎ কি, যে বস্তুর সাপেক্ষে অন্য কোনো বস্তুর স্থিতি বা গতি এবং অবস্থান নির্দেশ করা হয় তাকে নির্দেশতন্ত্র বলা হয়, ঠিক আছে। যেমন ধরো, ট্রেনের ভেতরের মানুষগুলি কি দেখবে, এই প্ল্যাটফর্মে মানুষগুলি কিন্তু চুপচাপ দাঁড়িয়ে আছে, কিন্তু ট্রেনের ভেতর থেকে যদি কোনো মানুষ দেখে তাহলে সে দেখবে মানুষগুলি ক্রমাগত পিছনে চলে যাচ্ছে, ঠিক আছে। কারণ তার জন্য ট্রেনের ভেতরের অংশটা হলো নির্দেশতন্ত্র। সে ট্রেনের ভেতরের অংশটাকে, ট্রেনের জানালাটাকে ফিক্স দেখবে, সে কিন্তু দেখবে না যে জানালাটা মুভ করছে সামনের দিকে যাচ্ছে, জানালাটাকে সে ফিক্স দেখবে। এবং জানলা দিয়ে যখন সে বাইরে দেখবে তখন দেখবে যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা মানুষগুলি পেছনের দিকে যাচ্ছে। এই জন্যই নির্দেশতন্ত্র খুবই গুরুত্বপূর্ণ। নির্দেশতন্ত্রের ইংরেজিতে একে বলা হয় রেফারেন্স ফ্রেম, ঠিক আছে। এটা ছাড়া আমরা কোনো বস্তুর গতীয় ধর্ম ব্যাখ্যা করতে পারি না। এতক্ষণ যা আমরা বলে এলাম, গাছের সাপেক্ষে বাড়ি স্থিতিশীল, সূর্যের সাপেক্ষে পৃথিবী গতিশীল, এই যে সাপেক্ষে, যার সাপেক্ষে আমরা বললাম যেমন সূর্যের সাপেক্ষে পৃথিবী গতিশীল, এক্ষেত্রে সূর্য হলো নির্দেশতন্ত্র। গাছটির সাপেক্ষে বাড়িটি স্থিতিশীল, এক্ষেত্রে গাছটি হলো নির্দেশতন্ত্র। তো কোনো বস্তুর গতি অবস্থা ব্যাখ্যা করার জন্য নির্দেশতন্ত্র খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এবার আমরা দেখব গতি মূলত কয় প্রকার। গতি মূলত দুই প্রকার, রৈখিক গতি আর ঘূর্ণন গতি, ঠিক আছে। তো রৈখিক গতি, ঘূর্ণন গতি এগুলি আবার কি? প্রথমে আমরা রৈখিক গতিটা বুঝে নিই। কোনো স্থির বস্তুর সাপেক্ষে, দেখো এখানেও সাপেক্ষে কথাটা আবার আসছে কারণ আমরা গতি ব্যাখ্যা করছি, ঠিক আছে। কোনো স্থির বস্তুর সাপেক্ষে কোনো গতিশীল বস্তুর প্রতিটি কণা যদি সর্বদা সরলরেখা বরাবর একই দূরত্ব অতিক্রম করে তাহলে সেই বস্তুর গতিকে রৈখিক গতি বলা হয়। কি বলা হয়েছে এখানে? কোনো বস্তুর, অন্য কোনো বস্তুর সাপেক্ষে কোনো বস্তুর প্রতিটি কণা, ধরো এখানে আমরা তিনটা কণা দেখালাম, A1 B1 C1, তিনটা কণা, ঠিক আছে। প্রতিটি কণা যদি সর্বদা সরল রেখা বরাবর একই দূরত্ব অতিক্রম করে, ধরো প্রথমে বস্তুটা এখানে ছিল, ঠিক আছে, পরে বস্তুটা এখানে আসলো, তো প্রতিটি কণা সর্বদা সরল রেখা বরাবর একই দূরত্ব অতিক্রম করে, মানে কি, দেখো এই কণাটা, বস্তুটা এখানে এসে পড়ায় এই কণাটা এখানে চলে আসলো, ঠিক আছে। B1 কণাটা এই B2 পজিশনে চলে আসলো, C1 কণাটা C2 পজিশনে চলে আসলো। তো এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে যে A1 A2 এই যে ডিস্টেন্সটা, এটা B1 B2 সমান হবে এবং C1 C2 সমান হবে, ঠিক আছে। আর এই যে রেখাটা A1 A2 B1 B2 C1 C2, এই তিনটা রেখা পরস্পরের সমান্তরাল হবে, অর্থাৎ কণাগুলির সংযোগকারী সরলরেখা পরস্পরের সমান্তরাল হবে, ঠিক আছে। এবার আমরা জানবো ঘূর্ণন গতি, ঠিক আছে।
তো ঘূর্ণন গতিটা আবার কি? ঘূর্ণন গতি হলো স্থির বস্তুর সাপেক্ষে কোনো বস্তু যদি কোনো স্থির বিন্দু বা স্থির অক্ষের চারিদিকে ঘুরতে থাকে তাহলে সেই বস্তুর গতিকে ঘূর্ণন গতি বলা হয়। তো ঘূর্ণন গতিটা কি আমরা একটু দেখে নিই। ধরো এই পাখাটার এটা অক্ষ, ঠিক আছে, এখানে পাখাটার একটা কি বলে এটাকে, একটা ডানা আছে, ঠিক আছে। এই অক্ষটাকে কেন্দ্র করে তো এই ডানাটা এভাবে ঘুরবে, ঠিক আছে নাকি? এভাবে তো ঘুরবে। এই যে ডানাটা ঘুরবে এই অক্ষটাকে কেন্দ্র করে ঘুরবে। এটা কিন্তু সোজা, ধরো আমরা একটা কাগজের টুকরো নিয়ে বা কলম নিয়ে একটা ঢিল মারলাম, ঢিলটা সোজা চলে গেল, কিন্তু ফ্যানের পাখাটা তো এভাবে সোজা চলে যাবে না। যদি সোজা চলে যেত তাহলে তো মানুষের গলা টলা কেটে যেত না, বাড়ি লেগে গিয়ে। তো ফ্যানের পাখা কি হবে, এই অক্ষের চারিদিকে ঘুরবে, ঠিক আছে। এই অক্ষের চারিদিকে ঘোরাটাকেই বলা হয় ঘূর্ণন গতি। সেটা অক্ষ না হয় একটা বিন্দুও হতে পারতো, তাতে কোনো সমস্যা নেই। মানে কোনো একটা বিন্দু বা কোনো অক্ষের চারিদিকে যদি ঘুরে তখনই তাকে ঘূর্ণন গতি বলা হয়, ঠিক আছে। ঘূর্ণন গতি এবং রৈখিক গতিতে বোঝাতে একটু স্পষ্টতা আনার জন্য, আরও বেশি স্পষ্টতা আনার জন্য আমি এখানে একটা ডায়াগ্রামের সাহায্য নেব, ঠিক আছে। তো তোমরা সবাই তো হয়তো ড্রোন দেখেছো, ড্রোন, তারপরে হেলিকপ্টার, এগুলি দেখেছো। এগুলিতে কি হয়? এগুলি মূলত বিভিন্ন দিকে মুভমেন্ট করতে পারে। আমাদের যে প্লেন আছে, প্লেন কিন্তু একটা সীমাবদ্ধতা কি, সে সামনে যেতে পারে, ডান দিকে যেতে পারে, বাম দিকে যেতে পারে, উপরে নিচে তো যেতে পারি, সেটা আলাদা কথা। আমি সেটার কথা বলছি না, আমি একটা নির্দিষ্ট অ্যালটিটিউডে অর্থাৎ একটা নির্দিষ্ট উচ্চতায় যন্ত্রটা কি কি করতে পারে সেই কথাগুলি বলছি। প্লেন কি করতে পারে, একটা নির্দিষ্ট উচ্চতায় শুধু সামনেই যাবে সে, ঠিক আছে, পেছনে যেতে পারবে না, সে সামনে যাবে, ডান দিকে যেতে পারবে আর বাম দিকে যেতে পারবে। কিন্তু ডান এবং বাম যেদিকেই যাক তার জন্য তার মাথাটাকে বাঁকা করতে হবে, ঠিক আছে। তো এইসব কথা এখন বলে লাভ নেই। আমরা ড্রোনটাকে এখানে কেন নিয়েছি সেটা তোমাদেরকে বুঝিয়ে দিই এবার। আগের যে আমরা আগের পয়েন্টে যে পড়েছি, বস্তুর কণাগুলি যদি সরলরেখা বরাবর সমান সময় সমান দূরত্ব অতিক্রম করে তখন তাকে রৈখিক গতি বলা হয়। তো ড্রোনটার মধ্যে আমরা তিনটা কণা ধরে নিই। তিনটা কণা তো নেই ড্রোনে, ড্রোনে তো অনেক কণা আছে, কিন্তু আমাদের বোঝার স্বার্থের জন্য আমরা ধরে নিলাম এখানে তিনটা কণা আছে, ঠিক আছে। তিনটা কণা তোমরা দেখতে পাচ্ছ ড্রোনে, ঠিক আছে। তো আমরা ড্রোনের যে রিমোট কন্ট্রোল আছে এটার সাহায্যে আমরা ড্রোনটাকে আবার ডান দিকে নিলাম। ডান দিকে নিলে কণাগুলি কোথায় যাবে, ড্রোনের কণাগুলি সেম। ধরো ড্রোনটা উড়ে এদিকে চলে আসলো, তো কণাগুলির অবস্থান কি হবে, এখানে হবে। ধরো এবার ড্রোনটাকে আমি বাম দিকে নিলাম, ঠিক আছে, কণার অবস্থান কি হবে, সেম হবে, ঠিক আছে। ধরো ড্রোনটাকে সামনে নিলাম, এই সামনে নিলাম, পিছনে নিলাম, এটাকে কি বলে, এই কর্নারে নিলাম, ঠিক আছে। কর্নারে নেব মানে কিন্তু ড্রোনটাকে বাঁকা করে নেব না, ড্রোনকে একদম এটা যে পজিশানে আছে এই পজিশান থেকেই এভাবে কর্নারে নিয়ে যাওয়া যায়, ঠিক আছে। এভাবে নিলাম, তাও কণাগুলিকেই আমরা দেখতে পাচ্ছি এখানে যেভাবে আছে এখানেও সেমভাবে আছে, ঠিক আছে। বা আমরা এখানেও আনতে পারি, এখানে আনলাম আমরা, ঠিক আছে। এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, এই সংযোগকারী রেখাগুলি, এই যে সংযোগকারী রেখা কণাগুলির, এগুলি সবসময় সমান্তরাল এবং প্রত্যেকটা রেখা পরস্পরের সমান হবে। কারণ এক্ষেত্রে ড্রোনটি কী গতি প্রদর্শন করেছে, ড্রোনটি এক্ষেত্রে রৈখিক গতি প্রদর্শন করেছে। আবার আমরা কি দেখতে পারি, ড্রোনে আরেক প্রকার গতিও দেখা যায়। ড্রোন একটি নির্দিষ্ট জায়গায় স্থির থেকে ওই জায়গাতেই তার ওই ডাইরেকশনটা পরিবর্তন করতে পারে। অর্থাৎ কি, ধরো ড্রোনটার ক্ষেত্রে মাথাটা ড্রোনের সামনের অংশটা এদিকে আছে, তো সে সেম জায়গায় দাঁড়িয়ে থেকেই অর্থাৎ বাতাসে থেকেই তার সামনের জায়গাটাকে এখানে আনতে পারবে, এখানে আনতে পারবে, এখানে আনতে পারবে, অথবা এখান থেকে এভাবে করেও নিতে পারবে, ঠিক আছে। অর্থাৎ ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন ড্রোন সেম জায়গায় থেকে করতে পারে, ঠিক আছে। তো এক্ষেত্রে যদি আমরা তিনটা পয়েন্ট ধরি আবার আগের মতো, একটা দুইটা তিনটা, তো এক্ষেত্রে কি দেখা যাবে,
যদি ড্রোনটা এভাবে ক্লকওয়াইজ ঘুরে তাহলে উপরের পয়েন্টটা এখানে চলে আসবে এবং নিচের পয়েন্টটা এখান থেকে এদিকে চলে আসবে, কিন্তু মাঝখানের যে পয়েন্টটা সেটা ফিক্স থাকবে। তো এখানে কি দেখা গেল, মাঝখানের একটা বিন্দুর সাপেক্ষে এই বিন্দুগুলি আবর্তন করেছে, অর্থাৎ কি এক্ষেত্রে মাঝখানের বিন্দুর সাপেক্ষে ড্রোনের বাকি বিন্দুগুলি ঘুরেছে, অর্থাৎ এখানে কি গতির সৃষ্টি হয়েছে, এখানে ঘূর্ণন গতির সৃষ্টি হয়েছে। ঠিক আছে, এই বিন্দুর সাপেক্ষে ড্রোনের বাকি অংশ ঘুরেছে, এই ডাইরেকশানে ঘুরেছে, তাই এখানে ঘূর্ণন গতির সৃষ্টি হয়েছে। তো আমরা একটা ড্রোনের এক্সাম্পল দিয়ে সহজেই বুঝে নিলাম যে ঘূর্ণন গতি এবং রৈখিক গতির মধ্যে পার্থক্যগুলি কী। তো ঘূর্ণন গতি এবং রৈখিক গতির পরেও এখানে আরও কিছু প্রকার গতি আছে, যেমন কম্পন বা দোলন গতি ও মিশ্র গতি। ঠিক আছে, তো প্রথমে আমরা জেনে নিই দোলন গতি কী। বলা আছে যে কোনো কণা নির্দিষ্ট সময় অন্তর উভয় দিক থেকে গতিপথের পুনরাবৃত্তি ঘটালে তার গতিকে দোলগতি বা স্পন্দন বলে। ঠিক আছে, উভয় দিক থেকে বলতে কি বোঝানো আছে, অর্থাৎ যদি কণাটা ডান দিক থেকে বাম দিকে এবং বাম দিক থেকে ডান দিকে যায়, অথবা উপর থেকে নিচে এবং নিচে থেকে আবার উপরে, এভাবে এই ঘটনাটার পুনরাবৃত্তি ঘটাতে থাকে, তখন তাকে কম্পগতি বলা হয়। ঠিক আছে, তখন তাকে দোলন গতি বা দোলগতি বলা হয়। ঠিক আছে, তবে কম্পন গতি কি? কম্পন হলো দোলন গতিটাই যদি দ্রুত গতিতে ঘটে তখন তাকে বলা হয় কম্পন। তো দেখো এখানে দোলনের সময় পেন্ডুলামটা আস্তে আস্তে ঘুরছে। ঠিক আছে, আরেকটা কথা বলতে ভুলে গেছি, দোলন গতির একদম পারফেক্ট একটা উদাহরণ হলো পেন্ডুলাম। যদি আমরা পেন্ডুলামকে ধরে একদিকে টেনে ছেড়ে দিই তাহলে কি হবে, পেন্ডুলামটা এভাবে ডান দিক থেকে বাম দিকে, বাম দিক থেকে ডান দিকে, ডান দিক থেকে আবার বাম দিকে এভাবে চলতে থাকবে অনবরত একই পথে। সে অনবরত কি করতে থাকবে, মুভমেন্ট করতে থাকবে, অর্থাৎ কি একই পথে সে অনবরত কি বলে এটাকে, একই পথে সে পুনরাবৃত্তি ঘটাবে, এই পথটারই সে পুনরাবৃত্তি ঘটাবে বারবার, ডান দিক থেকে বাম দিকে যাবে এবং বাম দিক থেকে ডান দিকে আসবে। ঠিক আছে, তো এবার কম্পন হলো যদি এই দোলগতিটাকে আমরা খুব স্পিডে ঘটাতে পারি। তো এখানে এটাকে সুরশলাকা বলা হয়। এটাতে যদি আমরা আঘাত করি তাহলে এটা থেকে শব্দ উৎপন্ন হয়। যেমন দেখো এখানে 512 লেখা আছে, অর্থাৎ কি এটাতে যদি আমরা আঘাত করি তাহলে 512 হার্জ কম্পাঙ্কের শব্দ তরঙ্গ এর থেকে বের হবে। ঠিক আছে, তো এটাকে যদি আমরা আঘাত করি, এই যে পাতলা রডগুলি আছে এগুলি এভাবে ডান দিক থেকে বাম দিকে কাঁপতে থাকবে, এভাবে এভাবে করে। ঠিক আছে, তো এই কম্পনের যে পর্যায়কালটা, অর্থাৎ ডান দিকে যাবে এবং বাম দিকে আসবে, আবার ডান দিকে যাবে, যে এই সময়টা এই যে পেন্ডুলাম এর থেকে অনেকটা কম হবে, অর্থাৎ কি অল্প সময়ে বেশিবার এটা ডান দিকে বাম দিক, ডান দিক বাম দিক এভাবে করতে থাকবে। তো যেহেতু এটা অল্প সময়ে বেশিবার দোলন গতির পুনরাবৃত্তি ঘটাতে পারে তাই এটাকে বলা হয় কম্পন। ঠিক আছে, তো দোলন এবং কম্পন ছাড়াও আরেক প্রকারের গতি দেখা যায়, সেটা হলো মিশ্র গতি। তো মিশ্র গতি কি? মিশ্র গতি আর কিছুই না, আমরা এর আগে পড়েছি রৈখিক গতি এবং ঘূর্ণন গতি। তো কোনো গতি বস্তুতে যদি রৈখিক গতি এবং ঘূর্ণন গতি একত্রে পরিলক্ষিত হয় তখন তাকে বলা হয় মিশ্র গতি। যেমন ধরো কোনো ক্রিকেটার ক্রিকেট বলকে ব্যাট দ্বারা আঘাত করলো। ঠিক আছে, ধরো সে 6 মারলো, তো কি হবে, ক্রিকেট বলটি ব্যাটসম্যানের কাছ থেকে স্টেডিয়ামের বাইরে চলে যাবে। এটা তো তার একটা গতির অভিমুখ হলো যে সে স্টেডিয়ামের বাইরের দিকে চলে যাচ্ছে। ঠিক আছে, এছাড়াও সে নিজ অক্ষের চারিদিকে কিন্তু কন্টিনিউয়াস স্পিন করবে, অর্থাৎ কি সে নিজ অক্ষের চারিদিকে এভাবে ঘুরতে থাকবে এবং এভাবে ঘুরতে ঘুরতেই সে স্টেডিয়ামের বাইরে যাবে। তো এক্ষেত্রে কি দেখা গেল, তার মধ্যে রৈখিক গতিও আছে এবং তার মধ্যে ঘূর্ণন গতিও আছে, তাহলে এক্ষেত্রে একটা মিশ্র গতির উদাহরণ। এছাড়াও আমরা যখন বাইসাইকেল চালাই, তো বাইসাইকেলের চাকাটা কি ঘূর্ণন গতি, সে একটা অক্ষের চারিদিকে ঘুরতে থাকে এবং এই ঘূর্ণনের ফলে সে সামনের দিকেও গতিশীল হয়। তো আমরা যখন বাইসাইকেল চালাই, বাইসাইকেলের গতিও একটা মিশ্র গতি। এছাড়াও মিশ্র গতির একটা বড় উদাহরণ হলো আমাদের পৃথিবী কি করে, পৃথিবী নিজ অক্ষের চারিদিকে ঘুরতে থাকে। নিজ অক্ষের চারিদিকে ঘুরলে আমরা কি বলে তাকে ঘূর্ণন গতি বলি। পৃথিবী যেমন নিজ অক্ষের চারিদিকে ঘুরছে তেমন তো সূর্যের চারিদিকেও ঘুরছে, তো
তো সূর্যের চারিদিকে ঘোরাটা কি হলো? সূর্যের চারিদিকে ঘোরাটা হলো রৈখিক গতি। তো পৃথিবী সূর্যের চারিদিকেও ঘুরছে, সেই সঙ্গে আবার নিজের অক্ষের চারিদিকেও ঘুরছে। তো পৃথিবীর গতিটাও একটা মিশ্র গতির উদাহরণ। তো আজকের ভিডিওতে আমরা কি কি জানলাম? আজকের ভিডিওতে আমরা জানলাম গতি কি, গতি স্থিতি কি, তারপর কোনো বস্তুর সাপেক্ষে কেন গতি অবস্থাকে ব্যাখ্যা করা হয়, তারপরে স্থিতি গতি সবই আপেক্ষিক, পরম স্থিতি এবং পরম গতি বলতে কিছুই নেই। তারপর আমরা জানলাম নির্দেশতন্ত্র কি, রৈখিক গতি কি জানলাম আমরা, ঘূর্ণন গতি জানলাম, তারপর আমরা কম্পন বা দোলগতি ও মিশ্র গতি সম্পর্কে জানলাম। ঠিক আছে? তো পরবর্তী ভিডিওতে আমরা কি জানবো? পরবর্তী ভিডিওতে আমরা গতি সম্পর্কীয় তো বিভিন্ন টার্মগুলি, যেমন দূরত্ব, সরণ, তারপরে দ্রুতি, বেগ, সুষম এবং অসম সরলরৈখিক গতি, এগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জানবো আমরা পরবর্তী ভিডিওগুলিতে, ত্বরণ, মন্দন এগুলি সম্পর্কে। ঠিক আছে? তো এই চ্যাপ্টারে তোমরা দুই ধরনের গতি দেখতে পেয়েছ, একটা হলো রৈখিক গতি, আর একটা হলো কি, আরেকটা হলো ঘূর্ণন গতি। ঠিক আছে? তো তোমাদের ক্লাস 9-এ শুধুমাত্র তোমরা রৈখিক গতি সম্পর্কে বিস্তারিতভাবে পড়াশোনা করবে। যখন তোমরা একাদশ অর্থাৎ 11-এ উঠে যাবে, তখন তোমরা ঘূর্ণন গতি সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবে। তো আজকের ভিডিওর জন্য এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে। ধন্যবাদ।